কনিক্স বেসিক্যালি প্যারাবোলা, হাইপারাবোলা এবং এলিপস এই তিন ধরনের হয়ে থাকে এবং জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি একটা নির্দিষ্ট সার্টেন কন্ডিশনে কিন্তু সে কনিক্সের বিভিন্ন ফর্ম রিপ্রেজেন্ট করে। এবং কালকে মানে লাস্ট ক্লাসে আমরা কিন্তু এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির যে কন্ডিশন গুলো ছিল সেই কন্ডিশন গুলো স্টাডি করেছি। ফার্স্ট কন্ডিশন ছিল এমন, if del equal to 0, this is straight line with a square minus ab equal to 0 represent parallel straight line, or with a plus b equal to 0 represent a perpendicular straight line. তারপরে একটা সার্টেন কন্ডিশনে দিস সার্কেল রিপ্রেজেন্ট করে, প্যারাবোলা হচ্ছে del not equal to 0, a square equal to ab, ellipse হচ্ছে a square minus ab is greater than 0, এবং হাইপারাবোলা হচ্ছে ab a square minus ab, না এলিপসের ক্ষেত্রে পড়েছিলাম a square minus ab less than 0, এবং হাইপারাবোলার ক্ষেত্রে দেখেছিলাম a square minus ab is greater than 0, আর rectangular হাইপারাবোলার ক্ষেত্রে দেখেছিলাম a square minus ab is greater than 0 with a plus b equal to 0. এই সার্টেন কন্ডিশন গুলোতে আমরা আইডেন্টিফাই করতে পারি যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি অ্যাকচুয়ালি কি ধরনের কার্ভ রিপ্রেজেন্ট করে। সো হাইপারবোলা বলি, প্যারাবোলা বলি ওর এলিপস বলি, এদের স্ট্যান্ডার্ড ফর্ম কিন্তু আমরা সবাই কম বেশি জানি। স্ট্যান্ডার্ড ফর্ম অফ প্যারাবোলা x স্কয়ার ওভার a স্কয়ার প্লাস y স্কয়ার ওভার b স্কয়ার ইকুয়াল টু 1, হাইপারবোলা x স্কয়ার ওভার a স্কয়ার মাইনাস y স্কয়ার ওভার b স্কয়ার ইকুয়াল টু 1, প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু 4ax বা x স্কয়ার ইকুয়াল টু 4ay। সো এই স্ট্যান্ডার্ড ফর্ম গুলো কিন্তু দেখার সাথে সাথে আমরা আইডেন্টিফাই করতে পারি, চিনি, বা তখন যে কোনো কনিক্সের যে বৈশিষ্ট্য আছে বা তাদের যে প্রপার্টিস আছে সেই প্রপার্টিস গুলো ব্যাখ্যা, বিশ্লেষণ বা স্টাডি করা আমাদের জন্য আসলে বেসিক্যালি অনেকটা ইজি হয়ে যায়। সো যে কারণে যদি কোনো লং জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি থাকে তাকে বেসিক্যালি আমরা স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করার ট্রাই করি, এবং স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করার পরবর্তীতেই কিন্তু যে কোনো সেকেন্ড ডিগ্রির বা যে কোনো কনিক্সের আমরা বিভিন্ন ধরনের প্রপার্টিস কিন্তু তৈরি করতে পারি। যেমন কনিক্সের ক্ষেত্রে আমরা জানি যে প্যারাবোলার ক্ষেত্রে আমাদের অক্ষরেখা থাকে, ডাইরেক্ট্রিক্স থাকে, শীর্ষবিন্দু থাকে, তারপরে ল্যাটাস রেক্টাম, উপকেন্দ্রিক লম্ব যেটা বলি, তারপরে ইকুয়েশন অফ ল্যাটাস রেক্টাম এন্ড সিমিলার সিস্টেম গুলো হচ্ছে আমাদের হাইপারাবোলা এবং এলিপসের ক্ষেত্রেও থাকে। সেখানে ফোকাস থাকে, সেন্টার থাকে, তারপরে শীর্ষবিন্দু থাকে, বৃহৎ অক্ষ, ক্ষুদ্র অক্ষ, দ্যাট ইজ মেজর এক্সিস, মাইনর এক্সিস, ল্যাটাস রেক্টাম, ইকুয়েশন অফ ল্যাটাস রেক্টাম, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, ইকুয়েশন অফ অ্যাক্সিস, এই বিভিন্ন ধরনের প্রপার্টিস গুলো তাদের ক্ষেত্রেও থাকে। সো স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করার পরেই কিন্তু আমরা তাদের প্রপার্টিস গুলো স্টাডি করতে পারি। এখন এই স্ট্যান্ডার্ড ফর্মে কিভাবে কনভার্ট করি, অর্থাৎ একদম টোটালি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি আছে, বাট এটা যদি প্যারাবোলা রিপ্রেজেন্ট করে তাহলে অবশ্যই স্ট্যান্ডার্ড ফর্ম স্কয়ার ইকুয়াল টু 4ax এ অবশ্যই তাকে নিয়ে আসা যাবে। অন্যথায় if it's a hyperbola or ellipse, স্বাভাবিকভাবেই তাকে তার স্ট্যান্ডার্ড ফর্মেও নিয়ে আসা যাবে। তবে এলিপস এবং হাইপারাবোলা এদের স্ট্যান্ডার্ড ফর্ম নিয়ে আসার রুলস একই জিনিস, এবং প্যারাবোলার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসা রুলসটা একই জিনিস।
তো আমরা আজকে এলএপস এবং হাইপারাবোলা এদের স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে মানে কিভাবে নিয়ে আসতে হয় সেই স্টাডিটা অ্যাকচুয়ালি আজকে দেখবো। তো এইখানে আমাদের যে প্রপার্টিস আছে, প্রপার্টিস স্টাডি করার বেশি প্রয়োজন নেই, কারণ প্রপার্টিস আমরা ইন্টারমিডিয়েট লেভেলে প্রচুর পরিমাণে প্রপার্টিস স্টাডি করি। মানে যে কোনো একটা স্ট্যান্ডার্ড ফর্মের প্রচুর পরিমাণে প্রপার্টিস আমরা ইন্টারমিডিয়েট লেভেলে স্টাডি করি। তো এখানে জাস্ট আমাদের মেইন কনসার্ন পয়েন্ট থাকবে যে how to convert a general equation of second degree to its standard form. So প্রথমেই আমি একটা জাস্ট দেখাবো, রুলস দেখাবো যে এই রুলসটা মেনটেন করে হচ্ছে আমরা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিকে একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবো। তো সবাই বোর্ডে চলে আসবো। ক্যামেরাটা আমি অ্যাটাচ করে নেব। তারপরে প্রথমত আমাদের জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির ফর্মটা কি? ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2ex প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা যদি পেয়ার অফ স্ট্রেট লাইন ফর্ম করে তাহলে এক বিষয়, অথবা এটা যদি প্যারাবোলা ফর্ম করে তাহলে কিন্তু আরো এক বিষয়। তো এই দুই ফর্মের ক্ষেত্রে কিন্তু আমরা এই হাইপারাবোলা এবং এলিপসের কনভার্টিং সিস্টেম অ্যাপ্লাই করতে পারবো না, কারণ আমরা ডেলের মান থেকে কিন্তু ধারণা করে ফেলতে পারবো যে তার সেকেন্ড ডিগ্রিটা আসলে কি ফর্ম। দেন হচ্ছে আমরা যে কোনো রুলস অ্যাপ্লাই করব, মানে যার সাপেক্ষে আসলে যেটা প্রয়োজন বা যেটা কনভার্টিং এর জন্য যে ধরনের সিস্টেমটা অ্যাপ্লিকেবল। অর্থাৎ শুরুতে কিন্তু তার মানে আমাদের তাদের নেচার টেস্ট করে ফেলতে হবে। অর্থাৎ ডেলের মান বের করে আমাদের জেনে নিতে হবে যে এটা প্যারাবোলা নাকি হাইপারাবোলা নাকি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির স্ট্রেট লাইন নাকি হচ্ছে কি এলিপস। এখন এইটা যদি স্ট্রেট লাইন অথবা প্যারাবোলা রিপ্রেজেন্ট করে ফেলে তাহলে কিন্তু এই আমরা এখন যে সিস্টেম করব সেটাতে হবে না, কারণ এটা স্ট্রেট লাইন যদি রিপ্রেজেন্ট করে তাহলে তাকে স্ট্রেট লাইন তৈরি করার জন্য একটা সিস্টেম আছে, দুইটা স্ট্রেট লাইন দেখানোর জন্য তাদের ইন্টারসেক্টিং পয়েন্টের জন্য। যদি প্যারাবোলা রিপ্রেজেন্ট করে তার জন্য আরেকটা সিস্টেম আছে। আমরা এখন দেখব যে সাপোজ del not equal to 0। ওকে, যেটা বলছিলাম যে সাপোজ আমরা ধরে নিলাম দিস ইজ del not equal to 0। ধরে নিলাম বলতে বিষয়টা এরকম না, আমরা এইটার সাপেক্ষে ধরে নিলাম। এটা যদি এইচ এ বি জি এফ সি এর বিভিন্ন মান থাকতো তাহলে আমরা ডেলের মান বের করতাম, বের করে দেখতাম যে ডেল যদি নট ইকুয়াল টু 0 আসে তাহলে হয় সে প্যারাবোলা না হয় এলিপস। শুধু ডেল নট ইকুয়াল টু 0 আসলে তো হবে না, প্যারাবোলা বা এলিপসের ক্ষেত্রে আরেকটা কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হবে যে a স্কয়ার মাইনাস ab হয় ইজ গ্রেটার দ্যান 0, আদারওয়াইজ a স্কয়ার মাইনাস ab হয় লেস দ্যান 0। এই তিনটা কন্ডিশনের ক্ষেত্রে সে হয় প্যারাবোলা হাইপারাবোলা না হয় এলিপস হবে। দেন এই জায়গা থেকে হচ্ছে আমরা তাকে হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করার ট্রাই করব। খেয়াল করি, প্রথমতই আমরা কিন্তু নরমালি জানি যে এলএস বা হচ্ছে হাইপারাবোলা স্ট্যান্ডার্ড ফর্ম কি x স্কয়ার ওভার a স্কয়ার
plus y square over b square equal to 1. This is ellipse. X square by a square minus y square by b square equal to 1. This is hyperbola. তার মানে এই জায়গাতে যদি আমরা নিয়ে আসতে চাই, একটা জিনিস খেয়াল করি, আমাদের কিন্তু এই টার্ম থাকা যাবে না। এটা ফার্স্ট টেস্ট, অর্থাৎ আমাদের এখানে দুই ধরনের কাজ করতে হবে। একটা হচ্ছে এই টার্ম থাকা যাবে না, সেকেন্ড কেস কোনো এক্স ওয়াই টার্ম নেই, সেকেন্ড কেস হচ্ছে এই টার্ম থাকা যাবে না। তার মানে এই দুইটা টার্মকে আমাদের ক্যান্সেল করতে হবে। সো দুইটা টার্মকে ক্যান্সেল করলে কিন্তু খেয়াল করবো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের টার্মটাই শুধু থাকবে। তো দুইটা টার্মকে আমরা আসলে দুই ভাবে ট্রান্সফর্ম করব। ফার্স্ট ট্রান্সফর্ম হচ্ছে, খেয়াল করি ফার্স্ট ডিগ্রি কিন্তু আমাদের ক্যান্সেল করতে হবে। ফার্স্ট ডিগ্রি আমাদের ক্যান্সেল করতে হবে। ফার্স্ট ডিগ্রি ক্যান্সেল করার ক্ষেত্রে কিন্তু আমরা রোটেশন অফ ফার্স্ট ডিগ্রি ক্যান্সেলের জন্য কিন্তু আমরা ট্রান্সফরমেশন অফ অরিজিন ইউজ করি। ট্রান্সফরমেশন অফ অরিজিন ইউজ করি। ট্রান্সফরমেশন অফ অরিজিন ইউজ করলে কিন্তু ওই যে আমরা একটা বিন্দু পাই, ঠিক আছে, আলফা বিটা, ঠিক আছে, ওই বিন্দুর মাধ্যমে কিন্তু যদি এটাকে স্যাটিসফাই করাই তাহলে এক্স এবং ওয়াই এর মান কি ক্যান্সেল হয়ে যাবে। তো এইটাকে আমরা এখানে একটু ভিন্নভাবে স্টাডি করব। কেউ একইভাবে স্টাডি করতে পারি, এখন সেই বিন্দুটা আমি আগে নির্ণয় করব, কারণ আমাকে তো ওই বিন্দুতে ট্রান্সফর্ম করতে হবে। ওই বিন্দুতে ট্রান্সফর্ম না করতে পারলে তো আমি এক্স ওয়াই রিমুভ করতে পারবো না। এক্স ওয়াই টার্ম রিমুভ হইলেও যে কোনো এক ধরনের কনস্ট্যান্ট কিন্তু এক্সিস্ট থাকবে এখানে। ওকে, সাপোজ ধরি this function is equal to f of xy equal to 0, যেটা দেওয়া আছে এটা হচ্ছে কি একটা f of x এর ফাংশন, যেহেতু সবাই x আর y এর উপর ডিপেন্ডেন্ট। তো তাহলে তাকে একে যদি আমি ডেল f বাই ডেল x করি, একটা ইকুয়েশন পাবো। আমি যদি একে ডেল f বাই ডেল y করি, অর্থাৎ পার্শিয়াল ডেরিভেটিভ করি, আরেকটা ইকুয়েশন পাবো। দিস ইজ টু ইকুয়েশন। আমি ইকুয়েশন যেটা লিখি এখানে, f এর সাপেক্ষে করলে 2ax x এর সাপেক্ষে করলে প্লাস 2hy প্লাস 2gi ইকুয়াল টু 0। আমার 2 সব জায়গা থেকে ক্যান্সেল। দিস ইজ, আর যদি y এর সাপেক্ষে করি তাহলে হবে hx প্লাস by প্লাস f ইকুয়াল টু 0। এবং এদের যে ইন্টারসেক্টিং পয়েন্ট, সাপোজ এটা কেন বললাম হচ্ছে a এবং b, এরা হচ্ছে কি a এবং b বিন্দুতে আসলে ছেদ করে, এদের যে ইন্টারসেক্টিং পয়েন্ট। সো এই ইন্টারসেক্টিং পয়েন্টে কিন্তু হচ্ছে তাকে ট্রান্সফর্ম করে দিবে এবং ফার্স্ট ডিগ্রি রিমুভ করে দিবে। এই যে ফার্স্ট ডিগ্রি টার্মটা আছে না, এই ফার্স্ট ডিগ্রি টার্মটা এই ইন্টারসেক্টিং পয়েন্ট রিমুভ করে দিবে। অর্থাৎ তার মানে যে কোনো স্ট্যান্ডার্ড ফর্মে রূপান্তর করা আমাদের প্রাথমিক কাজ কি? তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট বের করা। ইন্টারসেক্টিং পয়েন্ট বের করে তাকে এই দুটাকে সলভ করা। এই দুটাকে যদি সলভ করি তাহলে আমি এ এবং বি একটা পয়েন্ট পাবো। তো এইটা ট্রান্সফর্ম হয়ে আমাদের এই পার্থক্যের জন্য নতুন একটা কনস্ট্যান্ট তৈরি হবে। এটাকে আমরা পরিচয় করে দিব নিউ কনস্ট্যান্ট হিসেবে, নিউ কনস্ট্যান্ট। এবং এই নতুন যে কনস্ট্যান্ট তার ভ্যালু হবে হচ্ছে gx প্লাস fy প্লাস c। নতুন যে কনস্ট্যান্ট তার ফর্ম হবে কি gx প্লাস fy প্লাস c। সো এই x এবং y টা বেসিক্যালি হচ্ছে আমাদের নিউ সলিউশন। x এবং y টা হচ্ছে আমাদের নিউ সলিউশন। হ্যালো স্যার, হ্যাঁ স্যার একবার বুঝিয়ে দেন স্যার নিউ কনস্ট্যান্টটা। নিউ কনস্ট্যান্ট হচ্ছে এইখানে যদি মানগুলো আমরা বসাই, এই যে নতুন ভ্যালুটা আসবে এটা হবে gx fy c। এটা তুমি মুখস্থ করবা নিউ কনস্ট্যান্টের ভ্যালুটা। জাস্ট এখানে হচ্ছে তুমি মানগুলো বসিয়ে দিবা। g এর ভ্যালু কত আসবে এটার কম্পেয়ারিং করলে g এর একটা মান পাবা না ইকুয়েশনের, এখানে কম্পেয়ারিং করলে কি g এর একটা মান পাবা না, এই মানগুলো
আর হচ্ছে এই যে এক্স হচ্ছে আমাদের সলিউশন, আর ওয়াই আমাদের সলিউশন, আর সি হচ্ছে কি কম্পেয়ারিং করলে সি এর ভ্যালুটা পাবো। এবং ফার্স্ট ডিগ্রি টার্ম রিমুভ হয়ে যে কনস্ট্যান্ট থাকবে, এবার এই জায়গাতে এই কনস্ট্যান্টের মাধ্যমে সে সাবস্টিটিউট হয়ে যাবে। সো নিউ ফর্ম অফ ইকুয়েশন 1, নিউ ফর্ম অফ ইকুয়েশন 1 কত আসবে তাহলে এখন x স্কয়ার, এই কনস্ট্যান্টটার নাম আমরা c1 দিলাম, সাপোজ x স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস c1 ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা যদি আলফা বিটাতে থেকে ট্রান্সফর্ম করি, ট্রান্সফর্ম করার পরে আমাদের নতুন যে কনস্ট্যান্ট আসে, উইথ দিস কনস্ট্যান্ট ইকুয়েশন 1 gives x square plus 2hxy plus by square plus c1 equal to 0. So this is number 2. তার মানে তুমি যদি একবার এই কাজ করো, এই সলিউশনটা করো, সলিউশন করার পরে নিউ কনস্ট্যান্ট বের করে এইটা আনো, তোমার কিন্তু xy ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবং এই xy সরি মানে ফার্স্ট ডিগ্রি টার্ম ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখন কিন্তু তোমার xy টার্ম ক্যান্সেল করতে হবে। আচ্ছা, xy টার্ম ক্যান্সেল করার জন্য আমরা কি ধরনের সিস্টেম ইউজ করতাম? রোটেশনাল, তাই না? যে আমরা বলেছিলাম যে যদি রোটেশনাল চেঞ্জ করি তাহলে তাদের ভিতর যে xy টার্মটা থাকে সেই টার্মটা আমাদের আসলে ক্যান্সেল হয়ে যাবে। সো if h equal to 0, xy টার্ম ক্যান্সেল হওয়ার জন্য আমাদের কি প্রয়োজন আসলে? h equal to 0। এবং 2 নং সমীকরণকে যদি আমি থিটা কোণে রোটেট করি তাহলে অবশ্যই h equal to 0 পাবো। If we're rotating equation to by an angle theta, then obviously we will get h equal to 0, and equation 2 transform a prime x square plus b prime y square plus c1 equal to 0. এবং equation 2 transform our new equation a prime x square, কারণ এইটা মানেই যে শুধু 0 হবে বিষয়টা এরকম না, এটা তো 0 হবেই, পাশাপাশি এদের মানগুলোকে কি করে ফেলবে? c1 আনঅর্ডার্ড থাকবে, কিন্তু a এবং b এর মানকে পরিবর্তন করে ফেলবে। এবং a এবং b এর মান কত আসবে? a প্রাইম x স্কয়ার প্লাস b প্রাইম y স্কয়ার। যেহেতু মান চেঞ্জ হবে আমরা শুধু a প্রাইম b কে b প্রাইমের মাধ্যমে কনভার্ট করেছি। এখন কিন্তু আমাদের মেইন কাজ হচ্ছে a প্রাইম এবং b প্রাইমের মান বের করা। c1 এর মান তো আমরা বের করে ফেলছি নিউ কনস্ট্যান্ট আকারে। আমার শুধু প্রয়োজন কি? a1 এবং b1 এর মান বের করা, a প্রাইম এবং b প্রাইমের নতুন মান বের করা। সো a প্রাইম এবং b প্রাইমের মান কিভাবে বের করব? ইকুয়েশন 2 থেকে যখন আমি লাস্ট ইকুয়েশনে আসছি, অর্থাৎ a থেকে প্রাইম, b থেকে b প্রাইম এবং h ইকুয়াল টু 0, h ইকুয়াল টু 0 হইলে তখন হচ্ছে আমরা দুই ধরনের ইকুয়েশন পাই। থিওরিটিক্যাল স্টাডিতে h ইকুয়াল টু 0 হইলে আমরা দুই ধরনের ইকুয়েশন পাই। আমি নিচে এখানে লিখে দেই, তাহলে এটা টোটাল একটা থিওরি একসাথে থাকবে, আমাদের দেখতে ইজি হবে। 2 যখন এই 3 তে কনভার্ট হবে তখন a এবং b এর ভিতর, a প্রাইম এবং b প্রাইমের ভিতর দুইটা রিলেশন ক্রিয়েট হবে। এদেরকে ইনভেরিয়েন্ট বলা হয়। এদেরকে বলা হয় ইনভেরিয়েন্ট। অর্থাৎ যদি থিটা কোণে রোটেটিং করার ফলে h প্রাইম ইকুয়াল টু 0 হয় তাহলে সেকেন্ড ডিগ্রিটা একটা ইনভেরিয়েন্টাল ফাংশনে রূপান্তরিত হয়, যেখানে a প্রাইম প্লাস b প্রাইম সমান হবে a প্লাস b। অর্থাৎ নতুন কনস্ট্যান্টের এবং পুরাতন কনস্ট্যান্টের যোগফল সমান হবে, কিন্তু এদের যে গুণফল সমান হবে ab মাইনাস স্কয়ার। a প্রাইম b প্রাইম এদের যে গুণফল, সো এই গুণফল সমান হবে কি? ab মাইনাস a স্কয়ার। a প্রাইম b প্রাইম ab মাইনাস a স্কয়ার।
ওকে, এবার খেয়াল করে দেখি এইখান থেকে কিন্তু এই দুইটা ইকুয়েশনকে যদি সলভ করি তাহলে a প্রাইম এবং b প্রাইম এদের ভ্যালু আমরা পেয়ে যাব। সো submitting this value in equation 3 obviously represent a either hyperbola or parabola. This is our transformation but convert to standard form of any hyperbola or ellipse. এটা জাস্ট থিওরিটিক্যাল বেসিসে দেখাইলাম। আমাদের স্টুডেন্টরা তো আসলে থিওরিটিক্যাল বেসিস স্টাডি করে, এরা হচ্ছে আসলে প্রবলেম দেখে সলভ করে ফেলার চেষ্টা করে। যে কারণে হয় কি, একটা প্রবলেম করার ফলে আসলে ওই একটা বা ওই দুই ধরনের প্রবলেমই পায়। বিভিন্ন ধরনের একটু ঘুরিয়ে দিলে অনেক ধরনের প্রবলেম আসলে স্টাডি করতে পারে না। বাট এই থিওরিটিক্যাল বেসটা যদি আমরা একটু মনে রাখি, মানে যে কোনো, যদি সেটা কনিক্স এর ভিতর হাইপারাবোলা বা এলিপস হয়, তাহলে আমরা যে কেউ কিন্তু এইখানে এই প্রসিডিউরটা অ্যাপ্লাই করে প্রবলেমটা সলভ করতে পারবো। এখানে দুইটা জিনিস মনে রাখার, যে এই দুইটা জিনিস মনে না রাখতে পারলে আমাদের এই প্রবলেম সলভের ক্ষেত্রে আমরা আগাইতে পারবো না। এই পর্যন্ত তো আমরা সবাই পারবো, কারণ লাস্ট ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে ক্যালকুলাসের মাধ্যমে কিভাবে ডিফারেন্স লাইন বের করা হয় যারা ইন্টারসেক্ট করে। একটা হচ্ছে নিউ কনস্ট্যান্ট, যে এবিতে যে ট্রান্সফর্ম হচ্ছে তখন আমার নিউ কনস্ট্যান্টটা কিভাবে পরিবর্তন হচ্ছে। এই নিউ কনস্ট্যান্টের পরিবর্তনের রূপটা হচ্ছে কনস্ট্যান্ট ইকুয়াল টু gx প্লাস fy প্লাস c, যেখানে xy টা হচ্ছে কি আমাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন বিটুইন টু স্ট্রেট লাইন। এবং নিউ কনস্ট্যান্টের পরে সে যখন h ইকুয়াল টু 0 হচ্ছে, xy টার্ম রিমুভের ক্ষেত্রে তার যে ট্রান্সফরমেশন, সেই ট্রান্সফরমেশনে a প্রাইম প্লাস b প্রাইম ইকুয়াল টু a প্লাস b এবং a প্রাইম b প্রাইম ইকুয়াল টু ab মাইনাস h স্কয়ার, এই ইনভেরিয়েন্টটা মনে রাখতে হবে। সো এই C1 এর এবং লাস্টের যে দুইটা রিলেশন, এই তিনটা রিলেশন কিন্তু এই স্ট্যান্ডার্ড ফর্মের জন্য মনে রাখতে হবে। এই সিস্টেমটা শুধুমাত্র এবং কেবলমাত্র অ্যাপ্লিকেবল only for hyperbola and ellipse. If one represent parabola, we cannot use this theoretical problem. And another problem exists to represent the standard form of any parabolic equation. যদি প্যারাবোলিক ইকুয়েশন পাই তাহলে তার জন্য আরেকটা আমাদের থিওরিটিক্যাল স্টাডি আছে, মানে অনলি সেটা শুধুমাত্র প্যারাবোলার জন্য। এটা হচ্ছে আমাদের শুধু স্ট্যান্ডার্ড ফর্ম। এখন খেয়াল করি এই যে থিওরি আমরা স্টাডি করলাম, এখন সবাই একটা প্রবলেম সলভ করি, দেখি আমাদের প্রবলেমটা সলভ করতে কেমন লাগে, তাহলে আমরা বুঝবো যে আমাদের থিওরি পড়াটা আসলে কতটা জরুরি যে কোনো ক্ষেত্রে। জগতে একটা জিনিস খেয়াল করো তোমরা, জগতে কিন্তু কখনো কোনো জিনিস স্পষ্টভাবে আমাদের হাতে আসে না, সব আসছে থিওরিটিক্যাল স্টাডি করে। থিওরিটিক্যালি আগে জিনিসটা প্রুফ হয়েছে বা থিওরিটিক্যালি তাকে এক্সিস্ট মনে হয়েছে, সেটা বাস্তবতার ক্ষেত্রেই হোক অথবা তোমার ইমাজিনারির ক্ষেত্রেই হোক। থিওরিটিক্যালি যদি একটা জিনিস এক্সিস্ট করে, দেন হচ্ছে তাকে নিয়ে কাজ করার জন্য কিন্তু সায়েন্টিস্টরা মাঠে নামে। থিওরিটিক্যালি যদি সে এক্সিস্ট থাকে, যদি এক্সিস্ট না থাকে, তাহলে কিন্তু তাকে নিয়ে কাজ করার জন্য মাঠে নামার প্রশ্নই আসে। তোমরা যে ডিরাক ইকুয়েশনের নাম শুনবা, যে দিস ইজ মাইন্ড ব্লোয়িং। ন্যানো পার্টিকেলের উপস্থিতি সম্বন্ধে যে ধারণা, সেটা বেসিক্যালি অ্যাকচুয়ালি ডিরাক ইকুয়েশন। এটা কিন্তু থিওরিটিক্যালি পসিবল। থিওরিটিক্যালি পসিবল দেখে কিন্তু এইগুলা নিয়ে পরবর্তীতে এই সায়েন্টিস্টরা কিন্তু মাঠে নেমেছে, যে এটা থিওরিটিক্যালি পসিবল, তার মানে এক্সিস্টেন্ট হয়। আর আমাদের জাস্ট শুধু কি কাজ করে যেতে হবে, কিভাবে তাকে পাওয়া যাবে।
সো থিওরি বেসড এবং বেস্ট, যার যত থিওরিটিক্যাল নলেজ অর্থাৎ অ্যানালাইটিক্যাল নলেজ বেশি থাকবে, তার তত অ্যাপ্লাইং মোড, ক্রিয়েটিং মোড, ইভালুয়েটিং মোড তত বেশি আসবে। ওকে, আমরা একটা ইকুয়েশন কনভার্ট করি। রিমুভ দ্য ইকুয়েশন, রিডিউস দ্য ইকুয়েশন, রিডিউস দ্য ইকুয়েশনটা হবে 32x স্কয়ার 52x স্কয়ার, 32x স্কয়ার প্লাস 52xy minus 7y square 64x minus 1 or 8 equal to 0. This is number 1. So reduce the equation this. একটা জিনিস খেয়াল করো, reduce this equation, তুমি কিন্তু জানো না এই ইকুয়েশন কি। তোমাকে এই ইকুয়েশনটাকে রিডিউস করতে বলছে, reduce this equation to its standard form. চলো কোশ্চেনটা লিখে দেই, reduce this equation to its standard form. এটাকে এটার যে স্ট্যান্ডার্ড ফর্ম সেখানে তোমাকে ট্রান্সফর্ম করতে বলছে। এটাকে যদি তুমি ট্রান্সফর্ম করো, ট্রান্সফর্ম করার আগে খেয়াল করো তুমি কিন্তু জানো না এটা কি, কিন্তু তোমাকে যদি বলতো রিডিউস দ্য ফলোইং কনিক টু ইটস স্ট্যান্ডার্ড ফর্ম, তখন তোমার জন্য কোশ্চেনটা আরো একটু সহজ হয়ে যেত। রিডিউস দ্য ফলোইং, এখানে যদি উল্লেখ করে দিত কনিক, কারণ তোমাকে উল্লেখই করে দিছে যে এটা একটা কনিক। তার মানে কনিকের ক্ষেত্রে আমরা জানি তিনটা কেস করতে পারে, সেটা কি কি? প্যারাবোলা, হাইপারবোলা, এলিপস। তখন তুমি টেস্ট করতা a স্কয়ার মাইনাস ab, a স্কয়ার মাইনাস ab এর ভ্যালু কত আসবে? a স্কয়ার মানে কত এখানে? এটা হচ্ছে 2hxy যদি বলি 26 হোল স্কয়ার মাইনাস ab, a হচ্ছে এইটা 32, into b হচ্ছে এইটা মাইনাস 7। সো টোটাল একটা পজিটিভ নাম্বার আছে, তারপরে দেখো এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 26 এর বর্গ 32 into 7, টোটাল একটা পজিটিভ নাম্বার। সো তার মানে দিস গ্রেটার দেন 0, অর্থাৎ a স্কয়ার মাইনাস ab গ্রেটার দেন 0। a স্কয়ার মাইনাস ab গ্রেটার দেন 0 হলে কি হয়? ইকুয়েশন 1 রিপ্রেজেন্ট a hyperbola, বলে যাচ্ছে দিস ইজ কনিক, তার মানে অবশ্যই এটা নট ইকুয়াল টু 0, and since a square minus ab is greater than 0, we can say equation 1 represents a hyperbola. But যদি কখনো তোমার এই কনিক্সটা উল্লেখ করা না, কনিক্স তোমার উল্লেখ করা নেই, তোমাকে তখন ডেল এর মান বের করতে হবে, কারণ ডেল এর মান নট ইকুয়াল টু 0 হলে তুমি ধারণা করতে পারবা দিস ইজ এ কনিক, এন্ড দেন পরে তুমি এটা বের করবে। তো ডেল লাস্ট ক্লাসে আমরা ডেল এর মান বের করা দেখিয়েছিলাম। দিস ইজ হাইপারবোলা, আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম যে দিস ইজ রিপ্রেজেন্টস এ হাইপারবোলা। হাইপারবোলা কিন্তু আমরা জানি একদমকে কিভাবে তার স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে হয়। সো স্যার বলো স্যার, এটা 52 হবে না স্যার? 52 স্কয়ার যে 26 হোল স্কয়ার যেখানে লিখছেন এটা 52 হবে না, এটা 2hxy না স্ট্যান্ডার্ড ফর্মে? জি স্যার। তো এখান থেকে h এর মান বের করো 52xy থেকে। কত আসবে? স্ট্যান্ডার্ড ফর্মের সাথে তুমি যদি কম্পেয়ারিং করো 2hxy সমান 52xy হবে না? xy ক্যান্সেল, 2 52 ক্যান্সেল, 26 সমান কত হবে? ইয়েস স্যার, 26 স্যার। 26। ওকে, খেয়াল করে দেখো, আমরা কিন্তু এবার বুঝে গেছি দিস ইজ হাইপারবোলা। এলিপস ওর হাইপারবোলা যে কোনো একটা হলেই আমাদের প্রিভিয়াস
যে থিওরিটিক্যাল বেসড আছে সেটা অ্যাপ্লাই করব। ওকে, তার মানে ইকুয়েশন 1 কে হচ্ছে এখন আমরা তার যে ইন্টারসেক্টিং পয়েন্ট আছে অ্যাক্সিস সমূহের সেই ইন্টারসেক্টিং পয়েন্ট দা বের করব। সো নাও partial derivative of 1 with respect to x, তার মানে fx equal to কত পাবো আমরা 64x plus 52y minus 64 this equal to 0। আবার y এর সাপেক্ষে যদি করি তাহলে কত হবে 52y এর সাপেক্ষে x constant, this is তারপরে minus 40y minus 52 is equal to 0। সলভ করি, এই দুইটা ইকুয়েশন পেয়ে গেছি। সো সলিউশন করবা fx and fy, অর্থাৎ এই দুইটাকে বজ্রগুণন পদ্ধতিতে করো, অপনয়ন করো, তুমি যেই প্রক্রিয়াতে সলিউশন করো না কেন তোমার যেটা প্রেফারেবল সেটা তুমি অ্যাপ্লাই করবা। এবং স্বল্প সময়ের জন্য সব সময় তোমরা বজ্রগুণন পদ্ধতিতে সলিউশন করো, দ্যাট ইজ ক্রস মাল্টিপ্লিকেশন, ইউজিং অ্যাপ্লাইং ক্রস মাল্টিপ্লিকেশন। সো দিস ইজ so much easier and time consuming, this method, the cross multiplication. So cross multiplication যদি ইউজ করো তাহলে তুমি এখান থেকে তাদের সলিউশন পাবা। সলভিং ইকুয়েশন এটাকে আমি বললাম নাম্বার 2 and this number 3, solving 2 and 3 এদেরকে সলভ করলে আমরা পাবো xy equal to 1 0। তোমরা সলভ করে নিবা, আমি এখানে এই লিনিয়ার ইকুয়েশন সলভ করা দেখাইলাম। বজ্রগুণন অ্যাপ্লাই করবা x ডিভাইডেড সামথিং, y ডিভাইডেড সামথিং, z ডিভাইডেড সামথিং। x বন্ধ করবা এই দুইটার গুণফল মাইনাস এই দুইটা, y বন্ধ করবা এই দুইটার গুণফল মাইনাস এই দুইটা, কনস্ট্যান্ট বন্ধ করবা এই দুইটা মাইনাস। ক্লিয়ার? ওকে, খেয়াল করি x y এর ভ্যালু পেয়ে গেছি, তার মানে আমরা এখন কি পাবো? our new constant. So new constant আমাদের কি ছিল? c1 equal to gx plus fy plus c। So g বলতে আসলে কি বোঝায়? 2gx, তার মানে এর ভিতর g আছে। বলো তো এখানে g এর ভ্যালু কত? এটার কিন্তু স্ট্যান্ডার্ড ফর্ম 2gx, তার মানে কম্পেয়ারিং দিস, what is the value of z? minus 64x, this 32 into 1, x এর ভ্যালু 1, f হচ্ছে 52 26 into 0, 26 into 0 plus c হচ্ছে minus 148, this is minus 148। so new constant আমরা পাবো সরি g এর ভ্যালু তো minus 32 হবে, minus 32, f এর ভ্যালু হবে minus 26। so after simplification this equivalent to minus 180, দেখা যাচ্ছে minus 180, অর্থাৎ কেউ যদি সরাসরি কম্পেয়ারিং করতে না পারে এইভাবে কম্পেয়ারিং করবা 2gx সমান minus 64x, এইটা যেটা দেখেন এটা ক্যান্সেল, 2 দ্বারা যদি ভাগ করো this is minus 32। একদম টোটাল পার্টটাকে নিয়ে কম্পেয়ারিং করবা, কিন্তু টোটাল পার্ট নিয়ে যদি কম্পেয়ারিং করতে যাও তাহলে তোমার এই প্রবলেম যেখানে তুমি হলো 7 থেকে 8 মিনিটে করতে পারতা, তখন তোমার 20 মিনিট সময় লাগবে। সো তোমাকে টাইমের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে এখানে সময় দিতে হবে। ওকে, আমাদের নিউ কনস্ট্যান্ট minus 180, তার মানে ইকুয়েশন 1 কিন্তু এখন কিছুটা রিডিউসড হয়ে গেল। রিডিউস হয়ে কোথায় চলে আসছে? সো 1 gives also 1 reduced to 32x squared 52xy
minus 7y square minus অর্থাৎ ওই যে প্লাস c1 ছিল আমাদের এখানে কত আছে minus 180 this 32x square plus 52xy minus 7y square is equal to 180 ইকুয়েশন নাম্বার। এইটা থেকে আমরা এটাতে চলে আসছি। So this equation transform this. Now this equation transform to originally its standard form after rotating by an angle theta. If you're rotating by an angle theta, this equation, then obviously h equal to 0 means xy term equal to 0. So if for xy term of equation 4 is 0, then for equation 4 reduced to be equation 4 reduced to be বা এখানে লিখে নিতে পারো যে after rotating rotating 4 by angle theta, rotating by angle theta, then equation 4 gives a prime x square plus b prime y square is equal to 180. This is equation 5. তারপর থিতাতে যদি তাকে আমরা রোটেট করে দিই, রোটেট করলে তো আমরা বলছি যে h এর মান 0 হবে এবং সেই ক্ষেত্রে h equal to 0 হলে two condition arise যাদেরকে আমরা ইনভেরিয়েন্ট বলেছিলাম। So such that a prime plus b prime equal to a plus b and a prime b prime equal to ab minus a square. So আমরা আগে মানটা লিখে দিই একসাথেই, a prime plus b prime সমান a plus b, a plus b সমান কত 32 minus 7, এর মান হচ্ছে 32 আর b এর মান minus 7, so 25. তার মানে a prime plus b prime equal to 25. And similarly ab this equal to ab minus a square. So ab আমাদের কত ছিল, a হচ্ছে 32, b হচ্ছে minus 7 minus a square মানে 26 whole square. So after simplification this term okay minus 900. So this is the value of a prime plus b prime, a prime b prime. So after calculating the both equation, we'll find the value of actual a prime and b prime. So আমরা অবশ্যই সলিউশন টেকনিক জানি, যেরকম ইকুয়েশন থাকে a এবং b এর মান বের করার জন্য আমাদের কি করতে হয়, আমরা a minus b বের করি কিন্তু প্রথম, কারণ a minus b বের করে a plus b এবং a minus b যদি যোগ করে দেই তাহলে কিন্তু a প্রাইমটা পাবো, বিয়োগ করে দিলে আর b প্রাইমটা পাবো। সো আমাদের প্রাথমিক কাজ কি, a prime minus b prime বের করা। a prime minus b prime এটাকে বের করলে আমরা কি তার বর্গ আকারে বের করব। আমরা জানি a minus b whole square সমান কি হবে, a plus b whole square minus 4 ab। এবার খেয়াল করো a plus b এর মান তুমি জানো 25 স্কয়ার minus 4 into a prime b prime কত হবে minus 9 0 0। আর এটাকে রাখা যাচ্ছে না, অর্থাৎ আমার উপরে যেতেই হবে। সো দিস এই টার্ম পর্যন্ত অ্যাকচুয়ালি আমরা চলে আসছি। তাহলে a প্রাইম মাইনাস b প্রাইম সমান কত আসবে, এটা একটু ক্যালকুলেশন করে দেখো তো কত আছে। 25 স্কয়ার মাইনাস প্লাস 4 নং 36।
65 দেখাচ্ছে। This equal to 65, সুতরাং a prime minus b prime একদম বর্গমূল করে আসবে 65. So now a prime minus b prime এবং a prime plus b prime এগুলা কিন্তু কখনোই বইয়ে সলভ পাবা না, এত সহজ করে রেখেছে না বই, এগুলা সব নিজেদের সলভ করতে হবে। বইয়ে কখনোই, যদি তুমি অনার্স লেভেলের বইয়ে এই ধরনের টার্ম পাও, কখনোই তুমি সলভ পাবা না, সেটা যত কঠিন সলভই হোক আর যত সহজ সলভই হোক। শুধুমাত্র এইটুকু উল্লেখ করে তোমার এ বির মান লিখে দিয়ে দিবে, তোমাকে নিজে সলভ করে নিতে হবে। সেই দুটো যদি যোগ করি তাহলে আমরা কি পাবো? a prime 2a prime সমান 65 plus 25. so this is জায়গা থেকে পাবো a prime সমান 65 70 80 90, তার মানে 45। যদি বিয়োগ করি, নিচেরটা থেকে বিয়োগ করলে পাবো 2b prime 25 minus 65। যদি 65 থেকে 25 থেকে 65 বিয়োগ করি তাহলে কত পাবো? 60 40, তার মানে মাইনাস 40, তার মানে this is b prime equal to minus 20। অর্থাৎ আমরা a prime এবং b prime এর ভ্যালু বের করলাম। So substituting this a prime and b prime in equation 5, a prime হচ্ছে কত? 45 x square, b prime হচ্ছে minus 20 y square, and this is 0. So this is our standard form. আরে যদি একটু সুন্দর করে সাজিয়ে লেখো, দেখো কি দ্বারা আসলে এটাকে ভাগ যাবে? এই ভাগ দিতে পারি কি দ্বারা? এদের ভিতরে এই হ্যান্ড রেজ করেছো কে বলো তো? স্যার 5 দিয়ে যাবে মেবি। হ্যাঁ 5 দিয়ে, হ্যাঁ 0 and 5 দিয়ে যদি ভাগ যায় তাহলে কত হবে? 9x স্কয়ার, তাই না? মাইনাস 4y স্কয়ার, আর 5 দিয়ে যদি এটা ডিভাইডেড যায় 36 কত হবে? 36 আর কিছু দিয়ে যায় না, আর কিছু দিয়ে যায় না। এবার 36 দ্বারা ভাগ করে দেই, কত পাবো? x স্কয়ার বাই 36/9 মাইনাস y স্কয়ার বাই কত হবে? 36/4, this equal to 1। x স্কয়ার 36/9, এটা মানে কি হবে? এখানে তো আবার ভাগ যায়, তাই না? यस স্যার। 36/9 আমি যদি 3 দ্বারা ভাগ করি তাহলে হবে এটা 3 12, আর এটা হবে 3 3 9, তার মানে হচ্ছে 12/3। এইটা না লেখাই বেটার এখানে, কারণ 36 কে আমরা 6 লিখতে পারি আর 9 কে আমরা কি লিখতে পারি? 3। এটা একটা বর্গ হয় না? এটা কিন্তু সুন্দর একটা বর্গ হয়। মাইনাস এটা 4 12, y স্কয়ার সমান এখানে কি লিখতে পারি? 6/2, this square equal to 1। স্যার একেবারে 4 দিয়ে ভাগ করে দিলে কেমন হয় স্যার? একেবারে মানে স্যার 36 কে স্যার যদি 9 দিয়ে ভাগ দিই তাহলে তো 4 পাবো স্যার, কিন্তু মানে ফ্র্যাকশনাল বের না করে স্যার যদি আমরা হ্যাঁ 9 দিয়ে ভাগ করা যায় তাহলে এইটা শুধু এইখানে 1 হয়ে যাবে, এইটাতে শুধু ফ্র্যাকশন থাকবে ছোট একটা, মনে হয় 9/4, তাই না? यस স্যার এরকম থাকতে পারে। This looks good. আমরা যদি
9 দ্বারা ভাগ করে দিই তাহলে হবে x স্কয়ার মাইনাস এটা হবে 4/9y স্কয়ার দিস ইকুয়াল টু 1 সরি নট অনলি 1 4 তাই না ইয়েস স্যার দিস ইকুয়াল টু 4 সো এখন যদি এটাকে স্ট্যান্ডার্ডে কনভার্ট করি x স্কয়ার বাই 4 4 দ্বারা ভাগ করলে এটা কত হবে মাইনাস এটা তো 4 4 ক্যান্সেল হয়ে যাবে থাকবে কি y স্কয়ার বাই এই 36/4 আসে না দিস এটা এটা আসবে সো x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই এটাকে যদি আমরা সুন্দর করে লিখি কত হবে 6/2 হোল স্কয়ার মানে 4 9 36 স্কয়ার ইকুয়াল টু এই খেয়াল করতো স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করলে এই টার্মটা আসে না এই এখানে একটু হচ্ছে যাই হোক তো যেভাবে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করে না কেন দিস রিপ্রেজেন্টস এ হাইপারবোলা তোমার এটা এইখানেই কিন্তু সিদ্ধান্ত হয়ে গেছে দিস ইজ হাইপারবোলা বি এর মান যদি কখনো নেগেটিভ না আসতো এটা হাইপারবোলা হওয়া পসিবল ছিল কখনোই কিন্তু এটা হাইপারবোলা হইতো না তখন এটা কি হয়ে যেত প্যারাবোলা অর্থাৎ তুমি ইনভেরিয়েন্ট পর্যন্ত প্রবলেমটা করবা কিন্তু তুমি এখনো জানো না যে এটা আসলে কোন দিকে যাচ্ছে দিস ইজ প্যারাবোলা নাকি এটা কি একটা হাইপারবোলা তুমি যখন এ এবং বি এর মান বের করবা তুমি আসলে তখন বুঝতে পারবা যে এটা প্যারাবোলা নাকি হাইপারবোলা আসলে কোনটা আমাদের যে অরিজিনাল ইকুয়েশন ছিল তার যে স্ট্যান্ডার্ড ফর্ম দিস স্ট্যান্ডার্ড ফর্ম x square over 2 square minus y square over 3 square equal to 1 and this is the answer similarly তোমার যদি প্রবলেমগুলো কিন্তু একটু লেন্থ একটু প্র্যাকটিস করলেই এই প্রবলেমগুলো ক্লিয়ার হবে এবং আমরা আমাদের এক্সামের জন্য শুধু প্যারাবোলা এবং ইলিপসের এই ফর্মটাই দেখবো প্যারাবোলার জন্য ফর্ম আমরা স্টাডি করবো না প্যারাবোলার জন্য একটু ডিফারেন্ট ফর্ম সেখানে পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনকে ইমাজিন করে তাকে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করতে হয় এটার জন্য যেই থিওরিটিক্যাল স্টাডিজ ওইটার জন্য আরেকটা ভিন্ন থিওরিটিক্যাল স্টাডিজ বাট যদি কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন represents a straight line তখন কিন্তু তার স্ট্রেট লাইন বের করা আমাদের জন্য ইজি আমরা দুই ভাবে স্ট্রেট লাইন বের করতে পারি ওই লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম না যে একটা করতে পারি কিভাবে শুধুমাত্র এবং কেবলমাত্র ই দ্বারা শুধুমাত্র এবং কেবলমাত্র কোয়াড্রেটিক ইকুয়েশনের যে ফর্ম আছে কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মের মাধ্যমে আমরা বের করতে পারি দুইটা স্ট্রেট লাইন অথবা ক্যালকুলাসের মাধ্যমে বের করতে পারি পার্শিয়াল ডেরিভেটিভ ইউজ করে যদি সেটা পেয়ার অফ স্ট্রেট লাইন না হয়ে কনিক্স হয় কনিক্স এর যদি এই দুইটা পার্টের যে কোনো একটা রিপ্রেজেন্ট করে তাহলে আমরা এই থিওরিটিক্যাল স্টাডি ইউজ করব বাট প্যারাবোলার ক্ষেত্রে আমরা আবার এই থিওরিটিক্যাল স্টাডিজ ইউজ করলে আমরা কিন্তু সঠিক সলিউশন পাবো না প্যারাবোলার জন্য ভিন্ন আরেকটা থিওরিটিক্যাল স্টাডি আছে ওকে তোমাদের যে ফাইলটা দেওয়া আছে এখানে এরকম প্যারাবোলা হাইপারবোলা এলিপস সব মানে প্রতিটারই একটা করে টার্ম আসলে করে দেওয়া আছে এই আমরা এইটা করেছিলাম তাই না এতক্ষণ তাই তো মনে হচ্ছে হ্যাঁ স্যার এটাই এই জন্যই মিলতেছিল না আমার মানে যেই বইটা আমি ইউজ করছি বইয়ে হচ্ছে এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে
কয়েক জায়গাতে। ওকে, এখানে খেয়াল করো, তোমাকে পুরো অ্যাঙ্গেল উল্লেখ করে দিয়েছে। আসলে অ্যাঙ্গেলটা নিড নট নেসেসারি ছিল, এই জন্য আমরা কিন্তু অ্যাঙ্গেলটা উল্লেখ করি। মানে আমাদের অ্যাঙ্গেল আসলে গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। থিটা কোণে যেহেতু রোটেট করছি, তার মানে এটা আসলে এই জায়গাতে ট্রান্সফর্ম হবে, যে কারণে আমি শুধু এটা উল্লেখ করেছি। কারণ এখানে অ্যাঙ্গেল বসানোর তো আমাদের কোনো আসলে ওয়ে নেই, যে কারণে অ্যাঙ্গেলটা বের করিনি। তো এই ফর্মটাই ছিল। এবং ওই যে বিভিন্ন ধরনের প্রপার্টিস এর কথা যে বলতাম, এটা হলো বিভিন্ন ধরনের প্রপার্টিস। তো এইরকম আরো তোমার প্রবলেম দেওয়া আছে। দিস ইজ এ প্যারাবোলা। বুঝছেন যে প্যারাবোলার জন্য এখানে আরো এক ধরনের স্টাডি আছে। তুমি এইটাতে কিন্তু থিওরিটিক্যাল স্টাডি পাবা না, এখানে শুধু তোমার প্রবলেম সলভ করে দেওয়া। বাট তুমি এই প্রবলেম গুলা করার আগে একটু ওই আমাদের আজকের ভিডিওর ফার্স্ট সিস্টেম থিওরিটিক্যাল স্টাডি গুলো একটু দেখবা। 5 থেকে 6 মিনিট লাগবে তোমার থিওরিটিক্যাল স্টাডি। থিওরিটিক্যাল স্টাডি দেখে তুমি দুইটা জিনিস নতুন করে লিখবা। একটা হচ্ছে নিউ কনস্ট্যান্ট, আর একটা হচ্ছে তোমার ইনভেরিয়েন্ট। থিটা কোণে যদি ট্রান্সফর্ম করো, করে যে প্রবলেমটা সলভ করাই দিলাম, সেই প্রবলেমটা নিজে একটু ট্রাই করবা। দেন হচ্ছে তুমি নতুন প্রবলেমে যাবা। দেন হচ্ছে তুমি নতুন নতুন প্রবলেমে যাবা। তাহলে ইজি হবে তোমার জন্য যে কোনো ইকুয়েশন ট্রান্সফর্ম করা। তোমাদের দু একটা প্রবলেম দিয়ে দিব। তোমরা রেডিয়াস ইকুয়েশনের হোমওয়ার্ক আকারে রাখবা। (25) x square plus 2xy 25y square 130x 130y 169 169 is equal to 0. Another x square 5xy 4y square 6x 4y plus 9 equal to 0. এই দুইটাই করো। এই দুইটা পারলে প্যারাবোলা, হাইপারাবোলা, ইলিপসের থিওরি পারলে হাইপারাবোলা, ইলিপসের সবগুলো